এতে অতটা ধার নেই যতটা আমি চাইছি। সালাম হুজুর, জৌনপুর কেল্লার রক্ষী খান জামাল এসেছেন। আসতে বলো। আপনি আমাকে ডেকেছেন হুজুর? তুমি শাহেনশাহর সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ। কেন? একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল ওনার সাথে। আমার অনুমতি ছাড়া শাহেনশাহর সঙ্গে কোনো জরুরি বিষয়ে আলোচনা করা যাবে না, এটা আমার আদেশ ছিল। তাহলে আদেশ অমান্য করা হলো কেন? চলে যাও এখান থেকে। আমি এই মুহূর্তে তোমাকে তোমার সব দায়িত্ব থেকে বরখাস্ত করলাম। আমাকে শুধু শাহেনশাহই বরখাস্ত করতে পারেন, আপনি নন। শাহেনশাহ আমাকে আমার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। শাহেনশাহ নিজে খান জামানের সঙ্গে এদিকেই আসছেন। খান বাবা, আপনি কি খান জামালকে ওর দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন? একদম ঠিক। দুর্গরক্ষীকে বরখাস্ত করার অধিকার একমাত্র আপনার আছে শাহেনশাহ, কিন্তু ওনার কোনো অধিকার নেই। একটা কথা মন দিয়ে শুনে রাখো, জালাল এতটাও দুর্বল নয় যে তার খান বাবার সমালোচনা শুনে চুপ করে থাকবে। তোমার এই বিশ্বাসঘাতকতা তোমার প্রাণ নিয়ে নিতে পারে। কখনো তুমি আমার বিশ্বস্ত ছিলে, তাই এখনো পর্যন্ত তুমি বেঁচে রয়েছ। খান বাবা যখন তোমাকে বরখাস্ত করেই দিয়েছিল, তখন তোমার চলে যাওয়া উচিত ছিল। তুমি আমার কাছে অভিযোগ করে খুব বড় ভুল করে ফেলেছ। বেরিয়ে যাও এখান থেকে। আসসালামু আলাইকুম। শাহেনশাহ দীর্ঘজীবী হন। আমের থেকে আমাদের গুপ্তচর এক বিশেষ সংবাদ পাঠিয়েছেন। আমেরে সব রাজপুতেরা একত্রিত হয়েছেন। রাজা ভারমাল তার সুপুত্র ভগবান দাসকে রাজা ঘোষণা করেছেন, আর সেই কারণে ওনার ভাইপো সুজামল চলে গিয়েছেন। উৎসবের অছিলায় ওখানে ষড়যন্ত্র হচ্ছে। খান বাবা, কি সৌভাগ্য আমার! আজই আমার তরোয়াল তীক্ষ্ণ করা হয়েছে। আমাকে ক্ষমা করবেন শাহেনশাহ, এই ব্যাপারটাকে এত হালকাভাবে না নেওয়াই বোধহয় উচিত হবে। শরীফউদ্দিনের খবর সঠিক, কিন্তু সম্পূর্ণ নয়। রাজপুতরা তাদের সেনাবাহিনী একত্রিত করছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে তারা নিজেদের মধ্যে মেয়েদের বিয়ে দিয়ে সম্পর্ক মজবুত করছে। কিন্তু শাহেনশাহ, যদি সত্যি সমস্ত রাজপুতরা একত্রিত হয়, তাহলে তারা কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে। যখন জালাল তার তরোয়াল চালায়, তখন পাথরও তার পথ থেকে সরে যায়। এখন একটাই পথ রয়েছে, যুদ্ধ। তোমার চিন্তা প্রশংসা করার মতো, কিন্তু এ সময় যুদ্ধের কথা আমাদের চিন্তা না করাই ঠিক। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এই দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও। এখন আমরা সসৈন্যে জৌনপুরের দিকে এগিয়ে যাব, বিভিন্ন জায়গিরদারদের সমস্যা সমাধানের জন্য। তুমি নিজের খেয়াল রেখো। খোদা হাফেজ। খোদা হাফেজ। একটু আগেই আমি আমার পুজো শেষ করলাম আর শুনলাম তুমি ডাকছো। বলো, কেন ডাকছিলে আমায়?
কারণ আজ আমরা কি খুশি তা তোমাকে বোঝাতে পারবো না, তাই তোমাকে আমরা এখানে ডেকেছি। তোমাদের দুজনকে এত খুশি দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু এর কি কারণ? তুমি? আমি? হ্যাঁ যোধা, তোমার পিতা তোমার জন্য স্বামী পছন্দ করেছেন, ঠিক সেই রকম স্বামী যেমন তুমি পছন্দ করো, যে আমাদের থেকেও বেশি ভালোবাসবে তোমাকে। সে বীর যোদ্ধা, সমগ্র রাজপুতানা ওনার নাম সম্মানের সঙ্গে নেয়। এমন এক রাজা যে মুঘলদের চোখে চোখ রেখে লড়াই করবে, কখনো পালিয়ে যাবে না। এবার আসল কথাটা বলি, তোমার পিতা তো কেবল ভেবেছিলেন, আমরা কিছু বলার আগেই ওনাদের কাছ থেকে প্রস্তাব এসে গেছে, আর আমরা না করতে পারিনি। আমি কি আমার ভাবি স্বামীর নাম জানতে পারি? রাজা চন্দ্রভান সিং এর পুত্র সূর্যভান সিং। আর যে রাজকুমার তোমাকে এই হার দিয়েছেন, সুকন্যা দিদি তাকেই পছন্দ করেছে। নামটাও নিশ্চয়ই জানা হয়ে গেছে, রাজা সূর্যভান সিং। সুকন্যা, সুকন্যা, আমার কথাটা তো শুন। সুকন্যা, সুকন্যা, তুই চিন্তা করিস না, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আমি নিশ্চয়ই পূরণ করব। আমি মাকে রাজি করাবই, দেখিস। তুই অদ্ভুত তো, আমি তোর বিয়ের ব্যাপারে চিন্তা করছি আর তুই হাসছিস। আর কি কি কেড়ে নেবে তুমি আমার থেকে? হ্যাঁ, কি বলতে চাইছিস তুই? এটাই যে অধিকার কেড়ে নিয়ে সহানুভূতি দেখানো তোমার থেকে শেখা উচিত। দেখো, দাসীর অধিকারও তুমি কেড়ে নিলে। এগুলোর কথা মনে আছে? হ্যাঁ, এগুলো তো তোর। আমার নয়। তোর আর আমার মধ্যে কি পার্থক্য? পার্থক্য আছে, কারণ আমার পছন্দ করা চুড়িও তুমি কেড়ে নিয়েছিলে দিদি। কিন্তু আমি তো পরিনি। তাই যদি দিতে তাহলে তো আমি দাসী হয়ে যেতাম, কিন্তু আমি তো বোন, তাই আমায় দয়া করেছিলে। দয়া আর স্নেহর মধ্যে পার্থক্য আছে সুকন্যা। দুর্বলের ওপর দয়া করা হয়, স্নেহ আপনজনদের। আর আপন করে নিলেই সবকিছু সহজে কেড়ে নেওয়া যায়, তাই না? চুড়িও আর সিঁদুরও। সুকন্যা, এসব কি বলছো? আরো একবার ছোট হওয়ার শাস্তি ভোগ করছি মা। কিসের শাস্তি? রাজা সূর্যভান, রাজা সূর্যভানকে পছন্দ করেছিলাম আমি দিদি, কিন্তু ওনার সম্বন্ধ ঠিক করে হচ্ছে দিদির সঙ্গে। সুকন্যা, প্রশ্নটা তোমার বা সুকন্যার পছন্দ নিয়ে নয় যোধা, প্রশ্নটা রাজা সূর্যভানের পছন্দ নিয়ে। উনি তোমাকেই পছন্দ করেছেন। সম্বন্ধ তোমার সাথেই হবে যোধা। প্রশ্নটা তোমার
বা সুকন্যার পছন্দ নিয়ে নয় যোধা, প্রশ্নটা রাজা সূর্যভানের পছন্দ নিয়ে। উনি তোমাকেই পছন্দ করেছেন। সম্বন্ধ তোমার সাথেই হবে যোধা। ওষুধ খেয়ে নিন পিতা। আমার ওষুধের প্রয়োজন নেই। সময় অনুকূলে থাকলে আমি এমনিই ভালো থাকি। আমি যেমনটা চাইতাম ঠিক তেমনটাই পেয়েছি। রাজা সূর্যভান সিং যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে প্রায় অর্ধেক রাজপুত রাজ্যই আমাদের সঙ্গে থাকবে। হরগৌরী উৎসবের পর এই সম্বন্ধের কথা আমি সবাইকে জানাবো। তারপর যোধার বিয়ে। বিয়ের পর ওই মুঘলদের আমি দেখিয়ে দেব রাজপুতদের শিরচ্ছেদ হলেও তারা মাথা নত করে না। পিতা, এটা খেয়ে নিন। জয়ের আনন্দ পেতে গেলে শরীরটাকে তো ঠিক রাখতে হবে। তুমি যখন নিজের হাতেই ওষুধ খাওয়াচ্ছ তখন না করি কিভাবে? নিন। দেখেছো ছেলেদের থেকে মেয়েদের সম্মান কত বেশি হয়। কারণ মেয়েরা তো আমাদের ঘরের লক্ষ্মী। তারা তো একদিন না একদিন অন্যের বাড়িতে চলেই যাবে। পিতা, আমি আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। বলো মা, কি বলতে চাও? আমার পালকির ব্যাপারে কিছু কথা ছিল। পালকি? যেটা রাজা সূর্যভানের প্রাসাদে যাবে। অবশ্যই যাবে। হিরে জহরত আর সোনা দিয়ে মোড়ানো হবে। তা এমন সুন্দর হবে যেমনটা কোনো রাজপুত এর আগে কখনোই দেখেনি যোধা। আর তাতে সুকন্যা বসবে। ও রাজা সূর্যভানকে পছন্দ করে পিতা। তুমি মেয়ের মতো আমাকে ওষুধ দিয়েছ, আমি পিতার মতো সেটা খেয়ে নিয়েছি। কিন্তু যদি তুমি রাজকুমারীর মতো কথা বলো তাহলে আমাকেও রাজার মতো আদেশ দিতে হবে। কিন্তু এই কথা আপনার মেয়েরই কথা। আমি তোমার পিতা, আবার রাজাও। একজন পিতার কর্তব্য হলো সে তার মেয়ের পছন্দ সম্বন্ধে জানুক, কিন্তু রাজার অবশ্য কর্তব্য হলো তার রাজ্যের ভালো মন্দ সম্পর্কে ভাবা। আর আমার কর্তব্য হলো আমার ছোট বোনের কথা ভাবা। বড় বোনের উপস্থিতিতে ছোট বোনের বিয়ে দেওয়াটা রাজপুতদের সংস্কৃতি নয় যোধা। আর দ্বিতীয় কথা হলো সূর্যভান সিং তোমাকে পছন্দ করেছেন, সুকন্যাকে নয়। কিন্তু আমি দেখেও না দেখা, শুনেও না শোনার ভান কি করে করব? আমি সুকন্যার পছন্দকে কি করে কেড়ে নেব পিতা? তোমাকে দেওয়া স্বাধীনতার অপব্যবহার করো না কিন্তু যোধা। যতটা প্রশ্রয় আমি তোমাকে দিয়েছি ততটা প্রশ্রয় এই রাজপুত সমাজে অন্য কোনো মেয়ের ভাগ্যে জোটেনি। আর আমিও এটাই চাই যে তোমার বিয়ে রাজা সূর্যভান সিং এর সঙ্গেই হোক। আমার শুধু নিজের মেয়ের নয়, আমের সব মেয়ের দায়িত্ব নেওয়াই কর্তব্য। আজ প্রথমবার একজন রাজকুমারী হওয়ার জন্য দুঃখ হচ্ছে আমার। এর চেয়ে ভালো হতো আমি যদি আমেরের কোনো সাধারণ মেয়ে হতাম, যাকে নিয়ে তার পিতাও ভাবতেন আর রাজাও ভাবতেন। আব্দুল, ক্ষমা করবেন হুজুর, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আমেরের মাটিতে পা রাখতে, রাজপুতদের ক্ষমতা যাচাই করতে। কি আমের? কিন্তু শুনেছি রাজপুতেরা তাদের রাজকুমারীদের সৌন্দর্য নিয়ে খুবই গর্ববোধ করে। কিন্তু খান বাবা নির্দেশ দিয়েছেন যে যুদ্ধের আগে আমির যাওয়া বিপজ্জনক হতে পারে। কেউ যদি শাহেনশাহকে চিনে ফেলে তাহলে? জাহির, বলুন শাহেনশাহ। আমার যাত্রার আয়োজন করো। কিন্তু শাহেনশাহ, খান বাবার অনুপস্থিতিতে আপনি
আমি ওনাকে কি জবাব দেব বলুন? বলে দিও যে আমি শিকারে বের হয়েছি। জাহির। ঠিক আছে হুজুর। শাহিনশাহ! একটা সাপ ছিল শাহিনশাহ, আর একটু হলেই ছবল মারতো। তোমার আনুগত্য ও তোমার দক্ষতার উপর আমার বিশ্বাস রয়েছে। তুমি একজন সত্যিকারের যোদ্ধা। আপনাকে রক্ষা করাটা আমার কর্তব্য শাহিনশাহ। আমি জানি এটা তোমার আবেগ, কিন্তু তোমার শাহিনশাহর উপরে ভরসা রাখো। খান বাবা ফিরে আসার আগেই আমি অবশ্যই এখানে ফিরে আসব। ঠিক আছে হুজুর। তখন আমির আমাকে ডাকছিল। এমন কি আকর্ষণ ছিল জানি না, যা আমাকে ওর দিকে আকর্ষণ করছিল। প্রদীপের আলো আমার হৃদয়ের কথা বলছিল। পথ ছিল দীর্ঘ, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল, তখন দিন রাত সব একাকার হয়ে গিয়েছিল। একদিকে পিতামাতা সূর্যভান সিং এর সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করছিলেন, আর অন্যদিকে সুকন্যা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু পিতার আদেশে আমি নিরুপায় ছিলাম। না ছিল শত্রুর ভয়, না ছিল দুর্যোগের আশঙ্কা। সংকল্প ছিল একটাই, যেভাবেই হোক আমাকে আমেরের মাটি স্পর্শ করতে হবে, তার প্রকৃতিকে অনুভব করতে হবে, তাকে নিজের করে নিতে হবে। রাজপুতানার মাটি আমার পা স্পর্শ করেছিল। আসলে রাজপুতানার ভবিতব্য আমার ভাগ্যের সঙ্গে জুড়ে যাচ্ছিল। রাজপুতানার মাটি আমার পা স্পর্শ করেছিল। আসলে রাজপুতানার ভবিতব্য আমার ভাগ্যের সঙ্গে জুড়ে যাচ্ছিল। সেই সময় হরগৌরী উৎসব জমে উঠেছিল। আমেরের সবাই উৎসবে মেতে উঠেছিল। আমি সব আনন্দের মধ্যেও খুব চিন্তিত ছিলাম, কিন্তু আমার শক্তি ছিল আমার কৃষ্ণ। আমার বিশ্বাস ছিল যে তিনি কোনো না কোনো উপায় আমায় ঠিক বলে দেবেন। আমেরকে প্রথম দর্শন করলাম আমি। অপেক্ষা করছিলাম শুধু রাজকুমারীকে দেখার। সেদিন ছিল হরগৌরী উৎসবের শেষ দিন, আর আমেরের সীমানায় আমার প্রথম দিন। মনে হচ্ছে সবাই হরগৌরী উৎসবে মেতে রয়েছে। এবার তাহলে কি করবেন শাহিনশাহ? রাজপুতানার ভূমি, আপনাকে জালালের সালাম। জালাল আপনাকে দখল করার জন্য প্রস্তুত। সত্যি কত সুন্দর এই আমের। আমার তো নরক মনে হচ্ছে। তো ঠিক আছে, এই নরকে আমি একাই চলে যাচ্ছি। তুমি এখানেই থাকো, আমার তরোয়ালকে সামলে রেখো।
জাহাপনা